হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিম্পলি শ্রীপনার একটা নতুন ব্লগে। চলছে আমাদের ইটালি ট্রাভেল সিরিজ। 4 ঘন্টা ঝটিকা সফর শেষ করে ভেনিস থেকে আমরা রওনা দিয়েছিলাম ট্রেন্তোর উদ্দেশ্যে, ইটালিয়ান আল্পসের গেটওয়ের দিকে। তোমরা তো জানোই যে পাহাড় পর্বত আমার ঠিক কতটা পছন্দের, বহুবার আমি বলেছি সেটা ব্লগে। আর তাছাড়া সুইজারল্যান্ডের আল্পসের ব্লগ তো তোমরা দেখেইছো, আর এবারে দেখতে হচ্ছে ইটালিয়ান আল্পসকে, আর তাছাড়া ইটালির সুন্দর সুন্দর লেককে। তবে এই ব্লগে কিন্তু আমাদের সাথে একটা ছোট্ট টুইস্ট হয়েছিল, মানে একটা ঘটনা ঘটেছিল যেটা একটু পরেই বলবো আমি। আর সেই ঘটনাটা ঘটার জন্য অনেকটা দুর্ভোগও আমাদের পোয়াতে হয়েছিল। আর কিছুক্ষণ পরেই সেই পুরো গল্পটা তোমরা শুনতে পাবে। তাহলে চলো শুরু করা যাক একটা নতুন ব্লগ দুগ্গা দুগ্গা বলে। ভেনিস থেকে ট্রেন্তো প্রায় 2 ঘন্টা জার্নি। টোটাল আমাদের 33 ইউরো পড়েছিল ওয়ান ওয়েতে, যা ইন্ডিয়ান মানিতে 3374-এর কাছাকাছি। ডিরেক্ট কোনো ট্রেন নেই এখান থেকে। আমরা ভেরোনা যাব, তারপর ওখান থেকে যাব হচ্ছে ট্রেন্তো। তো ভেনিস সান্তা লুসিয়া থেকে ভেরোনা যেতে লাগবে হচ্ছে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। আর ভেরোনা পোর্তানোভা হচ্ছে স্টেশনটার নাম, ওখান থেকে আমরা ট্রেন্তো পৌঁছাবো 46 মিনিটের কাছাকাছি লাগবে। তো স্টেশনে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দেবে, আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে এই বড় স্ক্রিনে দেখাবে। তো এই সব করতে করতেই এটা ভাবতে পারিনি যে আমাদের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে। হঠাৎ দেখি পটাপট সব ট্রেন ক্যান্সেল হচ্ছে। ঠিক সেই সময়ই সৌমিকদার ফোন এসেছিল, আমরা 2:30টার ট্রেন ধরবো, সেই হিসেবে প্রায় 5টার কাছাকাছি আমরা ট্রেনতে পৌঁছে যাবো। তো সৌমিকদাকে টাইম বলে রাখছিলাম। আচ্ছা, সৌমিকদা বলতে আমি বলে দিই, ট্রেনতোতে আমরা যাচ্ছি হচ্ছে উৎপলের বন্ধু সৌমিকদার বাড়ি। সৌমিকদা একবার প্রাগে আমাদের বাড়িতে এসেছিলো, তখন আমি ব্লগ করেছিলাম। তো সৌমিকদা হচ্ছে সেই গ্র্যাজুয়েশনের থেকে হচ্ছে উৎপলের বন্ধু, মানে এক হচ্ছে দেবাশিস দা ওই টাইম থেকে বন্ধু, আর এক হচ্ছে সৌমিকদা। তো দুজনেই আল্পসের এপারে ওপারে থাকে, একজন থাকে সুইজারল্যান্ডে, একজন থাকে ইতালিতে। তো এবারে আমাদের যে ইটালিয়ান আল্পসের ঘোরার যে বেস ছিল সেটা ছিল হচ্ছে ট্রেন্তো, যেখানে সৌমিকদা থাকে। আমরা ওখান থেকেই সব ঘুরেছিলাম। তো সৌমিকদা ফোন করেছে, বিকজ ডিনার রেডি করে রাখবে, সেই প্ল্যান অনুযায়ী ফোন করেছিল। আর উৎপল তখন সবে বলতে যাচ্ছে, মানে বলছিল যে সৌমিক আমি জানি না কি হবে, কারণ আমি দেখছি সব ট্রেন ফটাফট ক্যান্সেল হচ্ছে। বলতে বলতেই আমরা স্ক্রিনে তাকিয়ে আমি বললাম যে দেখো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, ব্যাস এবার কি হবে। তারপর সৌমিকদার সাথে কথাটা বলে রেখে আমরা গেলাম হচ্ছে একটা এনকোয়ারি রুমে। দেখলাম ওখানে প্রচুর ভিড়, অনেকেই জড়ো হয়েছে কী ব্যাপার জানার জন্য। আমরাও লাইনে যোগ দিয়ে দিলাম। আর সেখানে জানতে পারলাম ইটালিতে মাঝে মাঝেই ট্রেন স্ট্রাইক হয়। আর আমরা একদম সেই দিনকেই যাত্রা করেছি, সেই দিন যেদিনকে ট্রেন স্ট্রাইক হচ্ছে। 2:30টার ট্রেন ছিল, ওই 5টা নাগাদ পৌঁছানোর কথা ছিল, বললামই তো। সেখানে ট্রেন চালু হয়েছিল 6টা নাগাদ, আর আমরা পৌঁছেছিলাম হচ্ছে রাত 10টার সময়। মানে 4 ঘন্টা আমরা ওই এনকোয়ারি রুমেই বসেছিলাম। আরও অনেকেই ছিল বসে, তবে হ্যাঁ এখানে কোনো ব্লগ করতে পারিনি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তবে সেদিনকে বুঝেছিলাম কি বলো তো বন্ধুরা, ইটালি ট্রিপ মানেই যে শুধু পাস্তার জেলাতো তাই নয়, একটু আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চারও প্যাকেজের মধ্যেই থাকে, যেটা আমাদের সাথে প্রথমবার হয়েছিল। 6টার পর সব ট্রেনই চালু হয়ে গেছিলো, কিন্তু তার আগে উৎপল যেমন মাঝে একটা ফ্লিক্স বাসও চেক করছিল, কারণ ওখান থেকে ফ্লিক্স বাসও যায় ডাইরেক্ট। কিন্তু এই ঘটনার পর সব বুক হয়ে গেছে ফটাফট, তো আর কোনো লাভ নেই। অজ্ঞতা আমরা ওখানে প্রায় 6টা অবধি ওয়েট করেছিলাম। সময় কেটেই গেছিলো, কারণ আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স। আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে সবাই ওই ওয়েটিং রুমেই, মানে এনকোয়ারি রুমেই বসে আছে। আর ওখানে যারা আছে তারা মোটামুটি প্রচুর ব্যস্ত, সবাইকে এক্সপ্লেন করছে যে 6টার পর থেকে চালু হতে পারে। এই সময় কি বলুন তো, যদি কেউ টিকিট কেটেও থাকে তো সেই টিকিটটা 6টার পর যে ট্রেনটা তোমরা নেবে সেই ট্রেনটার সাথে
অ্যাডজাস্ট হয়ে যাবে, টিকিট ক্যান্সেল করে আবার নতুন করে কাটার দরকার নেই। আমরা ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটিনি, ওখানে একটা প্রবলেম দেখাচ্ছিল বলে উৎপল ট্রেন লাইন বলে একটা অ্যাপ আছে, ওখান থেকেই টিকিটটা কেটেছিল। তো ওটা যখন জিজ্ঞেস করলো যে আমার টিকিট অলরেডি কাটা আছে আড়াইটা ট্রেনে, তো এটা কি হবে, তখন বলেছিল হ্যাঁ 6টায় যে ট্রেনটা চালু হবে তো সেটা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ 6টার পরেই যে ট্রেন চালু হবে এটা অ্যাসিওর করেনি ওনারা, বলেছিল যে চান্স আছে অনেকটা বেশি যে 6টার পরেই চালু হয়। একটা পুচকু এসেছিলো, দুটো পুচকু এসেছিলো তার মায়ের সাথে, সে প্রচুর কাজিল, তার মা বলছিল যে এইরকম দুর্ভোগ আমাদের হবে আমরা ভাবতেই পারিনি। মোটামুটি এক একজনের এক এক রকম অভিজ্ঞতা। আমরা যেমন বেড়াতে এসেছি তার মধ্যে সেই কোন ভোরবেলা প্রাক থেকে বেরিয়েছি, তাড়াতাড়ি বিকেলে পৌঁছেই খেয়ে রেস্ট নেবো, কাল থেকেই যাত্রা শুরু হবে এক একটা জায়গায়, আমাদের সাথেও মোটামুটি একই অবস্থা হয়েছে। তো এক একজনের অভিজ্ঞতা সেই সময় এক এক রকম ছিল। ফাইনালি আমরা 6টার পরেই ট্রেন ধরলাম ভেরোনা যাওয়ার, কারণ ডাইরেক্ট ট্রেন নেই, আমাদের ভেরোনা হয়ে যেতে হবে। ট্রেনটা বেশ ভালোই ছিল, আরামদায়ক সিট ছিল, যেগুলো দরকার হয় যেমন চার্জার পয়েন্ট এগুলো সমস্ত কিছু ছিল। কিন্তু আমার মনে হয় এই যে সমস্ত ট্রেন ক্যান্সেল হয়েছে যার জন্য এই ট্রেনটায় বেশ ভালো রকমের ভিড় ছিল, কোনো ফাঁকা জায়গা ছিল না। তো আমি বেরোনা অবধি একটু ঝিমিয়েই গেছি, আশপাশের একটু ভেনিসের পাশে যে গ্রামগুলো আছে ওগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখে মনে হচ্ছিলো যেন আমি টালিগঞ্জ থেকে দিদির বাড়ি যে যেতাম আমি জয়নগরে, সেই চাষের দৃশ্য, ক্ষেত খামারগুলো ওগুলো দেখতে দেখতেই যাচ্ছি, মানে মনে হচ্ছে যেন আমি ওখানেই আমাদের বাড়ির ওদিকেই আছি। তো যাই হোক, দেখতে দেখতে 1 ঘন্টা পর আমরা ভেরোনা পৌঁছলাম। এবার ভেরোনায় এসে সেকেন্ড টুইস্ট, মানে আমরা 6:10 ট্রেন ধরেছি, হিসাব মতো 8টায় পৌঁছানোর কথা। ও বাবা, ভেরোনায় গিয়ে দেখি যে ট্রেনটা আছে সেটা আবার 1 ঘন্টা লেট। ব্যাস আমাদের হয়ে গেল, মানে আমাদের মাথায় হাত। আমরা ভেবেছিলাম যে এই স্ট্রাইক উঠে গেছে, মানে সব জায়গায় উঠে গেছে, সেটা না। বেরোনায় গিয়ে ফিল করলাম যে এখানেও আছে। ইনফ্যাক্ট মানে নোটিস ওদের ডিসপ্লেতে রীতিমতো লেখা দেখাচ্ছে যে ফ্রাইডেতে স্ট্রাইক হওয়ার কথা আছে, তাই সবই ট্রেন মোটামুটি 30-40 মিনিট লেট হতে পারে। তো ভেরোনায় যে ট্রেনটা ছিল সেটা আমাদের 1 ঘন্টা লেট ছিল। তারপর কি ডিসপ্লেতে যে প্ল্যাটফর্মটা দেখাচ্ছিল ট্রেন তো যাওয়ার, সেটা জাস্ট 5 মিনিট আগেই চেঞ্জ হয়ে গেছে, মানে মুহূর্তের মধ্যে। আর তার মধ্যে কি বলুন তো, ইউরোপিয়ান প্রত্যেকটা দেশেই একটুখানি ভাষার সমস্যা থাকেই, কারণ এরা নিজেদের ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য বেশি দেয়। তো যখন চেঞ্জ হয়েছিল এত কনফিউশন আমাদের হয়ে গেছে, আমরা কয়েকজনকে জিজ্ঞেস করছি, তারা অত ভালো ইংলিশ জানে না। তারপর আমরা ওখানেই দেখেছিলাম একজন ইন্ডিয়ান লোক ছিলেন, উনি আমার ট্রেনটা থেকে 2-3টে স্টপেজ পরে যাবে। ভাগ্যিস ওনাকে দেখতে পেলাম, ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন হ্যাঁ এই ট্রেনটাই যাবে। ফাইনালি উঠে পড়লাম, আর উঠে আমাদের মনে শান্তি হলো যে না, এবারে আমরা ঘরে পৌঁছাবো, কারণ তখন অলরেডি 8টার কাছাকাছি 8টা বেজেই গেছে। ভেরোনা থেকে ট্রেনতোর জার্নিটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর, পুরোটা আপনার পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা যাবে। কিন্তু বৃষ্টি হয়েছিল বলে, কাছে ওই জলের দাগ ছিল বলে ঠিকমতো দেখা যাচ্ছিল না। কিন্তু বৃষ্টি না হলে, কাজটা ক্লিয়ার থাকলে, ভালো রোদ থাকলে বোঝা যেত যে পুরো ট্রেনটাই ওই রুটটাই হচ্ছে পুরো পাহাড়ের মধ্যে দিয়ে যাবে। আর তাছাড়া জুনে অত তাড়াতাড়ি তো সূর্য ডোবে না, তখনও সূর্যি মামা জেগে আছে, তো বেশ ভালোই লাগছিলো। কিন্তু আমার মুখ চোখ দেখেছেন, আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। এক তো হচ্ছে জল ঠিক মতো খাওয়া হয়নি, খাবার ঠিক মতো পড়েনি, তার মধ্যে এতক্ষণ ওয়েট, ট্রেন জার্নি অনেকক্ষণ থেকে হয়ে আসছে, তো এইসব মিলিয়ে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। শ্রমিকদা আমাদের স্টেশনে নিতে এসেছিলো, তারপর আমরা হেঁটেই বাড়ি গেছি। খুব ছোট একটা শহর,
চারিদিকে পাহাড়ে ঘেরা একদম এই শহর ট্রেন্তো শহরটা খুব সুন্দর, রাতে খুবই ভালো লাগছিল দেখে, মানে সবই কাছাকাছি, সেন্টার মানে যেখানে ওল্ড টাউনটা আছে সেটাও কাছাকাছি, চার্চও কাছাকাছি সৌমিকদার বাড়ির থেকে, আর এমনকি আর্কিটেকচারগুলো বহু পুরনো। ইনফ্যাক্ট আমি সৌমিকদার কাছে গল্পও শুনেছি এখানে যে একটা চার্চ আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা চার্চ, কারণ একটা সময় ভ্যাটিকান সিটি থেকে যুদ্ধ, মনে হয় বিশ্বযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধের সময় যেটা মনে হয় সৌমিকদা আমায় বলেছিল, যে ভ্যাটিকান সিটির পুরো যে মানে চার্চের যে সদস্যরা আছে সেই চার্চের সমস্ত কিছু শিফট হয়ে এই ট্রেন্টোতে এসেছিল। তাই ট্রেন্টোর এই ট্রেন্টোর যে চার্চটা আছে সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট সিম্বল ক্যারি করে। ইনফ্যাক্ট আমরা যে বাড়িতে ছিলাম সৌমিকদার সাথে, সেই সৌমিকদার বাড়িটাও হচ্ছে প্রায় 500 বছরের পুরনো। এমনকি আপনারা তো দেখতেই পাচ্ছেন, সিটিটা দেখে মনেই হয় যে অনেকটা পুরনো। সিটিটা খুব খুব সুন্দর ছিল। তো ফাইনালি রাতের শেষে আমরা ঘরে পৌঁছেছিলাম। আমার ক্যামেরায় চার্জ ছিল না, অতটা এনার্জিও ছিল না যে আমি পরে আবার ভিডিও করতে পারি। তবে গিয়ে সৌমিকদার হাতে বাঙালি রান্না, ভাত, ডাল, আলু পোস্ত আর ডিমের কারি খেয়ে আমাদের ক্লান্তি দূর হয়ে গেছিলো অনেকটা, পুরোটা না, কারণ একটা ডিপ ঘুম তারপর আমরা দিয়েছিলাম, তারপরেই সকালবেলা উঠে আমাদের বেশ ভালো লাগছিলো। তো এই ছিল হচ্ছে আমাদের পুরো দিনের জার্নি। ট্রেন লেট, এত ঘন্টা অপেক্ষা, তারপরেও আবার সেকেন্ড ট্রেন, এইসব মিশিয়ে আমরা সেদিনকে গিয়ে পৌঁছেছিলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবেন বন্ধুরা। আর কাল থেকে তাহলে শুরু হবে, মানে নেক্সট ব্লগ থেকে শুরু, আপনারা দেখতে পাবেন লেক আর পাহাড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন, কমেন্ট করবেন। টাটা বন্ধুরা।